গল্পের শুরুতেই আমরা ইভা নামের একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই। সে রক্তাক্ত অবস্থায় হসপিটালের বারান্দায় একটা পুতুল নিয়ে বসে আছে। এমন সময় তার কাছে কন্টিনেন্টাল গ্রুপের চেয়ারম্যান উইনস্টন আসে। আর এই কন্টিনেন্টাল হলো এমন একটা হোটেল যেখানে জন উইকের মতো ট্রেন্ডিং কিলার বা মাফিয়ারা আশ্রয় নেয়। মানে এই জায়গাটা হলো তাদের জন্য একটা সেফ হাউস। উইনস্টন তো ইভাকে তার সঙ্গে করে নিয়ে যেতে চায়, যেখানে সে নতুন একটা পরিবার পাবে। এরপরে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে দেখা যায় ইভা তার বাবার দেওয়া একটা পুতুল নিয়ে খেলছিল। তখনই হঠাৎ করে একদল কিলার তাদের বাড়িতে এসে অ্যাটাক করে। ইভার বাবা পাইন তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর একজনকে এমন ভাবে মারছিল যে তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে কোনো সাধারণ লোক নয়। এই গুন্ডাগুলো সবাই প্রশিক্ষণপ্রাপ্ত ছিল, কিন্তু পাইনের সাথে কেউ পেরিয়ে উঠছিল না। সে ইভাকে আড়ালে লুকিয়ে রেখে একাই সবাইকে মারতে থাকে, কিন্তু একটা সময় সে নিজেও দুর্বল হয়ে পড়ে। আর এই সুযোগে যখন বেঁচে থাকা কিলাররা পাইনকে মারতে যাবে, ঠিক ওই মুহূর্তে সেখানে কিলারদের বস চ্যান্সেলর চলে আসে। সে পাইনকে বলে যে তোমার কারণেই আমি আমার সব থেকে ভালো ফাইটারকে হারিয়েছি। আসলে ইভার মা ছিল ওই কিলার গ্রুপের মেম্বার। তার সাহস আর স্কিলের কাছে সবাইকে হার মানতে হতো, কিন্তু পাইনের সঙ্গে পরিচয় হওয়ার পর তার জীবনটা একেবারে পাল্টে যায়। অবশ্য পাইনও তাদের মতো একজন কিলার ছিল, কিন্তু সে অন্য গ্রুপের। তখন তারা দুজন সিদ্ধান্ত নিয়েছিল এই অপরাধ জগৎ থেকে দূরে গিয়ে একটা শান্তির জীবন কাটাবে, তাদের ছেলে মেয়েকে একটা স্বাভাবিক জীবন দেবে। তাই খুবই দ্রুত সবকিছু ছেড়ে তারা ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিল যে একবার কেউ এই অপরাধ জগতে পা রাখলে সেখান থেকে বের হওয়া এতটা সহজ নয়। তাই ওদেরকে না পেয়ে তো রাগের মাথায় চ্যান্সেলর ইভার মা এবং তার বড় বোনকে মেরে ফেলে। এরপর তারা চলে আসে পাইনকে মেরে ইভাকে তাদের সঙ্গে করে নিয়ে যেতে। এখানে সে পাইনকে একটা শর্ত দেয় যে সে যদি নিজেই নিজেকে মেরে ফেলতে পারে তাহলে তারা ইভাকে ছেড়ে দেবে। এটা শুনেই পাইন যখন ভয় পেয়ে পিস্তলটা তার মাথায় ঠেকায়, তখনই ইভা বাবা বলে চিৎকার করে ওঠে। সবাই তো ইভাকে ধরার জন্য ওদিকে চলে যায়। পাইন তখন ওই লোকগুলোকে আটকানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে, আর পরিস্থিতি বেগতিক দেখে চ্যান্সেলর তখনই সেখান থেকে চলে যায়। এদিকে পাইন তো নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে লোকগুলোর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল, কিন্তু একটা পর্যায়ে যখন পেছন থেকে কেউ একজন তাদের উপর অ্যাটাক করতে যায়, তখন ইভা বেরিয়ে এসে একটা পিস্তল নিয়ে লোকটাকে শুট করে দেয়। জীবনের প্রথম বন্দুক ধরে, তার নিজ হাতে কাউকে খুন করে তো ইভা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু তার বাবা তাকে বোঝায় যে তুমি কোনো ভুল করনি। আর এরপরে পাইন তাদের বাড়িতে বোম সেট করে রেখে ইভাকে নিয়ে বেরিয়ে যায়। কিন্তু পালানোর সময় কিলারদের গুলিতে সে গুরুতর আহত হয়ে যায়। তার মনের জোরে সে তার মেয়েকে নিয়ে ওই বিল্ডিং থেকে বেরিয়ে আসে। বেরোনোর সঙ্গে সঙ্গে তো বিকট শব্দে ব্লাস্ট হয়ে তার পুরো বাড়িটা তছনছ হয়ে যায়। সেই সাথে মারা যায় ভেতরে থাকা কিলারও। তবে ততক্ষণে পাইন অনেকটা দুর্বল হয়ে পড়েছে। সে বুঝতে পারছিল তার সময় শেষ হয়ে গিয়েছে, তাই সে ইভার কাছে ক্ষমা চেয়ে তো মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে পুলিশরা সেখান থেকে ইভা আর তার বাবাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে। আর তার পরের ঘটনা তো আমরা গল্পের শুরুতেই দেখতে পেলাম। এরপর উইনস্টন ইভাকে নিয়ে তাদের একাডেমির রাস্তারোমায় চলে যায়, যেখানে পাইন এবং জন উইকের মতো দুর্ধর্ষ কিলারদের ট্রেনিং দেওয়া হয়েছে। সেখানকার ডিরেক্টর ইভাকে তার বাবার মৃত্যুর জন্য সান্ত্বনা দিয়ে তাকে একটা পরিবারের মতো অ্যাকসেপ্ট করে নেয়। ইভা খুবই ভালো ডান্স করত, তাই এই ডিরেক্টর তাকে ব্যালেরিনা বানানোর সিদ্ধান্ত নেয়। তখন ইভা এসে উইনস্টনকে জানায় যে সে এখন থেকে এই রাস্তারোমাতেই থাকতে চায়। এটা শুনে উইনস্টন তাকে একটা গোল্ড কয়েন দিয়ে বলে তার যদি কখনো উইনস্টনকে প্রয়োজন পড়ে তাহলে যেন সে কন্টিনেন্টালে চলে যায়। উইনস্টন ওখান থেকে চলে যাওয়ার পর তো ইভার সঙ্গে দেখা হয় সেখানকার ফাইটিং ট্রেনারের। সে ইভাকে বলে যে তোমার বাবা অনেক ভালো মানুষ ছিল। আর তার কাছে ইভা জানতে পারে যে এই একাডেমিতে দুই ধরনের ফাইটার আছে। ইনস্ট্রাকশন অনুযায়ী একদল মানুষকে বাঁচায় আর অন্য দল মারে। তাদের মধ্যে তোমার বাবা পাইন ছিল বাঁচানোর দলে। এরপর সে ইভাকে অপশন দেয় যে তুমি কোন দলে যেতে চাও। ইভা আসলে অনেক ছোট, তাই এই বয়সে তার এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া তো পসিবল নয়। তাই সে বলে যে আমি দুটোতেই যেতে চাই। আর এরপর থেকে শুরু হয় ইভার নতুন জীবন। তাকে প্রতিনিয়ত কঠোর সব ট্রেনিং এর মধ্য দিয়ে একটু একটু করে অ্যাসাইনমেন্টের জন্য তৈরি করা হয়। ডান্স ফ্লোরে প্র্যাকটিস করতে করতে তার পা দিয়ে রক্ত বের হয়ে গেলেও ডিরেক্টর তাকে প্র্যাকটিস চালিয়ে যেতে বলতো। আর ইভাও এত অল্পতে হার মেনে নিত না, কারণ দুর্বল হয়ে পড়লে তো সে তার বাবার মতো হতে পারবে না। কিন্তু ডান্স করতে করতে তার অবস্থা একদম খারাপ হয়ে যেত। তখন ডিরেক্টর তাকে থামিয়ে তার ফ্রেন্ড কার্তাহেনাকে ডান্স ফ্লোরে পাঠাতে বলে। তখন ইভার এরকম জিদ আর সাহস দেখে তো কার্তাহেনা অবাক হয়ে যায়। সে ইভাকে জিজ্ঞেস করে যে তুমি কেন নিজেকে এতটা কষ্ট দিচ্ছ, তুমি কি পাগল হয়ে গিয়েছো? ইভা তখন বলে যে না, আমি পাগল হইনি, আমি যেটা চাচ্ছি তার জন্য আমাকে একটু কষ্ট সহ্য করতে হবে। ডান্সের পাশাপাশি ইভার ফাইটিং ট্রেনিংও চলছিল, কিন্তু সমস্যা হলো এতদিনের ট্রেনিং এর পরেও সে কখনোই ফাইটিং রিংয়ে কোনো ছেলে প্রতিদ্বন্দ্বীকে হারাতে পারতো না। এটা নিয়ে যখন তার ট্রেনার তাকে একদিন প্রশ্ন করে, তখন ইভা বলে যে মেয়েদের তুলনায় ছেলেরা অনেক বেশি শক্তিশালী হয়, তাই আমি চাইলেও তার সঙ্গে পেরে উঠবো না। এই কথা শুনে তো ট্রেনার অনেক বেশি রেগে যায়। শিবাকে বলে যে লড়াইয়ে জেতার জন্য ছেলে বা মেয়ে হওয়াটা জরুরি নয়, দরকার হলো সাহস, দক্ষতা আর জেতার জন্য প্রবল মানসিকতা। তুমি যদি প্রথমে মনে করো তুমি হেরে যাবে, তাহলে তুমি শত চেষ্টা করলেও কখনো জিততে পারবে না, আর না পারবে তোমার বাবার মতো ফাইটার হতে। বাবার কথা শুনেই তো ইভার মনে একটা জিত সৃষ্টি হয়।
সে দ্বিগুণ উদ্যমে ফাইটিং শুরু করে, আর এইবার সে সত্যি তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেয়। প্র্যাকটিস শেষ করে সে যখন রুমে যায় তখন দেখতে পায় যে কার্তাহেনা সেখানে নেই, এমনকি তার জিনিসপত্রগুলোও নেই। সে যখন ডিরেক্টরকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে জানায় যে কার্তাহেনা তোমার মতো এতটা সাহসী বা শক্তিশালী নয়, সে শুধুমাত্র ডান্সটাই ভালো জানে। কিন্তু এখানে থাকতে হলে তো শুধুমাত্র ডান্স জানলে হবে না, তাকে অন্য সব দিক থেকে পারফেক্ট হতে হবে। এজন্যই আমি কার্তাহেনাকে অন্য একটা একাডেমিতে শিফট করে দিয়েছি। তখন ইভা তাকে জিজ্ঞেস করে যে যদি আমি এতটা সাহসী আর শক্তিশালী হয়ে থাকি তাহলে আপনি কেন আমাকে এখনো অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না? তখন ডিরেক্টর বলে অ্যাসাইনমেন্ট পেতে হলে তোমাকে আগে একটা পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষায় পাশ করতে পারলেই তুমি অ্যাসাইনমেন্ট পাবে। আর ইভা তো তখন খুশি মনে রাজি হয়ে যায়। এরপরেই তাকে একটা রুমের ভেতর নিয়ে গিয়ে আটকে রাখা হয়। কিছুক্ষণ পর সেখানে একটা এক্সপার্ট কিলারকে আনা হয়। তাদের দুজনের সামনে দুটো খোলা পিস্তল ছিল। এসব কিলারদের মাথায় তো সবসময় একটা জিনিসই চলতে থাকে, ডু অর ডাই। তাই সে নিজেকে বাঁচানোর জন্য তো তাড়াহুড়ো করে পিস্তলটা অ্যাসেম্বল করতে শুরু করে। এটা দেখে ইভাও তার সামনে থাকা পিস্তলটাকে অ্যাসেম্বল করতে শুরু করে। আর অদ্ভুতভাবে একজন সামান্য ট্রেনি হওয়া সত্ত্বেও ওই এক্সপার্ট কিলারের আগে ইভা তার পিস্তলটাকে সেট করে ফেলে। কিন্তু মেয়েটাকে মারতে গিয়েই তো হঠাৎ করে সে থমকে যায়। ছোটবেলার ওই কথাগুলো মনে পড়তে থাকে তার। কিন্তু ওই কিলার মেয়েটা যখন তার পিস্তলটা রেডি করে ইভাকে মারতে যাবে তখনই তার কপাল বরাবর গুলি করে তাকে মেরে ফেলে। আর এর মধ্য দিয়ে সে তার এই পরীক্ষায় পাশ করে যায়। তবে এই পরীক্ষায় পাশ করার খুশির থেকেও মেয়েটাকে মেরে ফেলার দুঃখ তার বেশি হচ্ছিল। এমন সময় বাইরে হট্টগোল শুনে সে বেরিয়ে আসে আর দেখতে পায় যে এই রাজকারমার সব থেকে স্পেশাল এজেন্ট জন উইক ডিরেক্টরের সঙ্গে দেখা করতে এসেছে। সে নতুন একটা অ্যাসাইনমেন্ট শেষ করে এসেছে। তবে এটা করতে গিয়ে সে একাডেমির একটা নিয়ম ভেঙেছে। তাই ডিরেক্টর তার পিঠে জ্বলন্ত একটা সিল মেরে দিয়ে তাকে বলে যে সে আর কখনোই একাডেমিতে ফিরতে পারবে না। তার এন্ট্রি টিকিটও ছিঁড়ে ফেলা হয়েছে। ইভা সেই সময় আড়াল থেকেই সবকিছু দেখছিল। তারপরে জন উইক সেখান থেকে চলে যাওয়ার সময় ইভা তার সামনে এসে দাঁড়ায় আর জিজ্ঞেস করে যে আপনার মতো হতে হলে আমাকে কি করতে হবে, আর আমি কি আপনার মতো কখনোই একাডেমি থেকে বের হতে পারবো? জন তখন তাকে সতর্ক করে দিয়ে বলে যে আমার মতো হতে হলে কিন্তু তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, এমনকি শেষ পরিণতি তোমার বাবার মতো হতে পারে। আর তুমি চাইলে যে কোনো সময় একাডেমি থেকে বের হতে পারবে। তবে আমার মনে হয় সঠিক সময়ের অপেক্ষা করা উচিত, না হলে কিন্তু তুমি যে কোনো বিপদের মুখে পড়তে পারো। জন উইকের কথাগুলো তো ইভার মাথায় একেবারে ভালোভাবে গেঁথে যায়। আর এদিকে ইভা পরীক্ষায় পাশ করার কারণে ডিরেক্টর তাকে প্রথম অ্যাসাইনমেন্টে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এই অ্যাসাইনমেন্টটা হলো তাকে একজন বড় ব্যবসায়ীর মেয়েকে মাফিয়াদের হাত থেকে বাঁচাতে হবে। লোকটা গোপন সূত্রে জানতে পেরেছে যে ওই রাতে তার মেয়ে ক্লাবে থাকাকালীন তার উপর মাফিয়ারা অ্যাটাক করতে পারে। এখন ইভার কাজ হলো যে কোনো ভাবে মেয়েটাকে তাদের হাত থেকে বাঁচানো। ডিরেক্টরের কথা মতো তো ওই রাতে ইভা পৌঁছে যায় সেই ক্লাবে। সেখানে গিয়ে আড়াল থেকে মেয়েটার উপর নজর রাখতে শুরু করে আর কখন কি হচ্ছে না হচ্ছে তার সব আপডেট ডিরেক্টরকে জানাতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে তো সে মাফিয়া গ্রুপ সে মেয়েটাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা দেখে তো ইভা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর তার এমন চোখ ধাঁধানো ফাইটিং স্কিলের সামনে তো কেউ টিকতেই পারে না। ইভা তো চোখের নিমিষে ওইসব মাফিয়াদেরকে মেরে ওই মেয়েটাকে বাঁচিয়ে নেয়। মিশন শেষ করে এসে যখন একাডেমিতে ফিরে তার পিঠেই প্রথম সাকসেসফুল মিশনের ট্যাটু এঁকে দেওয়া হয়। আর এটাই মূলত রাজকর্মার প্রতীক। এরপরে দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন পার হয়ে যায় আর ইভা এখন আগের থেকে আরো বেশি পাওয়ারফুল আর ম্যাচিউর হয়ে গিয়েছে। তাকে একটা মিশনে পাঠানো হয়েছিল, সেখানে সে একাই সবাইকে শেষ করে ফেলে। এইসবের মাঝে সেও একটু আহত হয়ে পড়েছিল। একটা কাচের টুকরো তার কাঁধে বেঁধে গিয়েছিল। তবে সে একটু বিচলিত না হয়ে সেটা বের করে সুন্দর মতো ফ্রেশ হয়ে খুব স্বাভাবিকভাবে সেখান থেকে বেরিয়ে আসে। বেরোনোর সময় আবার কিছু লোক তাকে দেখে ফেলে, কিন্তু সে এমন একটা ইনোসেন্ট ভাব নিয়ে আসে যে সে কিছুই জানে না। তবে বিল্ডিং থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তো গ্যাংয়ের বাকি লোকেরা আবারও তার উপর অ্যাটাক করে, কিন্তু এবার ইভার সাথে তার পেরে ওঠে না। সে সবাইকে শেষ করে দিয়ে যখন ওখান থেকে যাচ্ছিল তখনই ওই গ্যাংয়ের মেম্বারদের হাতে একটা অদ্ভুত ক্রস চিহ্ন দেখে। এটা দেখে তো সে থমকে দাঁড়ায়। তার মনে পড়ে যায় তার বাবাকে মারতে আসা লোকগুলোর হাতেও ঠিক এমন একটা চিহ্ন দেখেছিল, অর্থাৎ এই লোকগুলো নিশ্চয়ই ওই গ্যাংয়ের লোক। এরপরে তো সে ওই গ্যাংয়ের ব্যাপারে ইনফরমেশন বের করার জন্য ওই গুন্ডার হাত কেটে নিয়ে চলে যায় ডিরেক্টরের কাছে। ইভা তখন ওই হাতটা দেখিয়ে জিজ্ঞেস করে যে এই গ্যাংটা কার আর তাকে কোথায় পাওয়া যাবে। চিহ্নটা দেখে তো ডিরেক্টর ভয়ে কেঁপে ওঠে আর স্পষ্টভাবে ইভাকে জানিয়ে দেয় যে এই ব্যাপারে আমি তোমাকে কোনো ইনফরমেশন দিতে পারবো না, আর তুমিও এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করো না, এতে তোমার তো বিপদ হবেই, সঙ্গে এই একাডেমিরও ক্ষতি হতে পারে। কিন্তু ইভা তো এত অল্পতে হার মানা মেয়ে নয়। সে ডিরেক্টরের কাছ থেকে কোনো ইনফরমেশন না পেয়ে সোজা চলে যায় কন্টিনেন্টালে। সেখানকার রিসিপশনে গিয়ে ওই গোল্ড কয়েনটা দেখালে তাকে উইনস্টনের রুমে নিয়ে যাওয়া হয়। ইভাকে দেখে তো উইনস্টন অনেক খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে যে হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো যে তোমাকে আমার কাছে ছুটে আসতে হলো। ইভা এখানে আর কোনো কথা না বাড়িয়ে তার কাছে ওই ক্রস চিহ্নওয়ালা গ্যাংয়ের ব্যাপারে জানতে চায়। এটা শুনে উইনস্টন চিন্তায় পড়ে যায়। সেও ইভাকে সতর্ক করে দিয়ে বলে যে তোমার এসব বিষয় নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো, ওই লোকগুলো কিন্তু অনেক বেশি পাওয়ারফুল আর ভয়ঙ্কর। কিন্তু ইভা তো কোনো মতে তার কথা মানতে যায় না। সে তো জিদ ধরে বসে আছে যে যেভাবেই হোক তার বাবার খুনিদের তাকে খুঁজে বের করতে হবে। তখন উইনস্টন বলে যে ওই লোকগুলোর সঙ্গে লাগতে গেলে কিন্তু তোমার অবস্থাও তোমার বাবার মতো হবে। কিন্তু ইভা তো তাও মানতে যায় না। তখন উইনস্টন এক প্রকার বাধ্য হয়ে বলে যে ওই লোকগুলোর ব্যাপারে কোনো ডিটেলস ইনফরমেশন নিয়ে আমি তোমাকে দিতে পারবো না,
এতে আমি নিজেই বিপদে পড়তে পারি। তাছাড়া ওই গ্রুপের সঠিক তথ্য কারো জানা নেই, কিন্তু আমার জানা মতে ওই গ্রুপের ড্যানিয়েল নামের একটা লোক আমাদের পাশের কন্টিনেন্টালে আশ্রয় নিয়েছে। যেহেতু ইভা পুরো নাছোড়বান্দা, তাই এরপর সে ওই লোকটার ইনফরমেশন ইভাকে দিয়ে দেয়, যার মাধ্যমে সে ওই গ্যাং পর্যন্ত পৌঁছাতে পারবে। এটা শুনে তো ইভা অনেক খুশি হয়ে যায়, আর সে তখনই ওই কন্টিনেন্টাল গিয়ে ড্যানিয়েলের পাশের রুমটায় চেক ইন করে। রিসেপশন থেকে রুমে যাওয়ার সময় সে 3 জন লোককে ওয়েটিং রুমে বসে থাকে দেখে। তাদের মধ্যে লিনা নামের একটা মেয়েও ছিল। সে বেশ অদ্ভুতভাবে ইভার দিকে তাকায়, তবে ইভা সেটা পাত্তা না দিয়ে রুমের দিকে চলে যায়। এই লোকগুলো মূলত ড্যানিয়েলকে মারার সুযোগ খুঁজছিল, কারণ ড্যানিয়েলের ওপর তখন প্রায় $2 মিলিয়ন প্রাইজ মানি সেট করা আছে। আর এই প্রাইজ মানিটা অফার করেছিল লিনা। সে নিজেও চ্যান্সেলরের মাফিয়া গ্রুপের একজন মেম্বার। কিন্তু এখানে ইভাকে দেখে ওই লিডারের কেন যেন সন্দেহ লাগে, তাই সে লুকিয়ে থাকা স্নাইপার যে কিনা ড্যানিয়েলের উপর টার্গেট করে বসেছিল তাকে একটু হোল্ড করতে বলে। তার মনে হচ্ছিল ইভাও নিশ্চয়ই ড্যানিয়েলকে মারতে এসেছে। কিছুক্ষণের মধ্যেই তো তার সন্দেহ একদম সঠিক প্রমাণিত হয়। ইভা রুমে ঢুকে খুব কৌশলে ড্যানিয়েলের রুমের দিকে যেতে থাকে। সে ভেবেছিল কেউ হয়তো তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু ওই স্নাইপার লোকটা তাকে দেখে ফেলে, আর সেটা তখনই লিনাকে জানিয়ে দেয়। এদিকে ইভা রুমে ঢুকে বন্দুকটা বের করতে তো ভেতরে থেকে একটা বাচ্চা মেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। একই সাথে ইভাও তাকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ ওই রুমে তখন ড্যানিয়েল থাকার কথা। তাহলে এই বাচ্চাটা কোথা থেকে আসলো? আর ঠিক ওই মুহূর্তে ড্যানিয়েল পেছন থেকে এসে ইভাকে গান পয়েন্টে নিয়ে নেয়। আর তখনই জানা যায় যে এই বাচ্চা মেয়েটা আসলে ড্যানিয়েলের মেয়ে এলা। তাকে ওই মাফিয়া গ্রুপের হাত থেকে বাঁচানোর জন্যই ড্যানিয়েল কন্টিনেন্টালে আশ্রয় নিয়েছে, কারণ সে খুব ভালো করে জানতো কন্টিনেন্টালের ভেতরে খুন করা একদম নিষিদ্ধ। ইভা তখন কৌতূহল বশত তার কাছে জানতে চায় যে তাহলে ওই লোকগুলো কেন তোমার পেছনে পড়ে আছে। তখন ড্যানিয়েল জানায় যে সেও একটা সময় ওই মাফিয়া গ্রুপের হয়ে কাজ করত, কিন্তু আমি কখনো চাইনি যে আমার মেয়ে এরকম ভয়ঙ্কর আর অনিশ্চিত জীবন পাক। তাই মেয়েটার জীবনটাকে একটু সুরক্ষিত করার জন্যই আমি ওখান থেকে পালিয়ে এসেছি। এই কথাগুলো শুনেই তো ইভার অতীতের কথা মনে পড়ে যায়, কারণ তার বাবাও তো এরকম একটা সুরক্ষিত জীবন পাওয়ার জন্যই ওখান থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু ইভার নিষ্ঠুর ভাগ্য তাকে এখন সেই জগতেই টেনে এনেছে। এসব কথা ভাবতে ভাবতে তো হঠাৎ করে তাদের উপর ওই কিলার গ্রুপ অ্যাটাক করে দেয়, কারণ লিনা তখন দেখতে পায় যে ইভা ড্যানিয়েলের উপর অ্যাটাক করছে না। তখন সে কন্টিনেন্টালের সার্ভার রুমে ফোন করে ড্যানিয়েলের ওপর থাকা প্রাইজ মানি ডাবল অর্থাৎ 4 মিলিয়ন করে দেয়। এত টাকা লোভ সামলাতে না পেরে তো সেখানে থাকা কিলাররা কন্টিনেন্টালের নিয়ম ভেঙে ড্যানিয়েল এবং ইভাকে মারতে চলে আসে। কিলাররা এইভাবে অচমকা অ্যাটাক করাতে তো ইভা প্রচন্ড ঘাবড়ে যায়। ড্যানিয়েল তো একাই প্রথমে ওই কিলারদের সঙ্গে ফাইট করতে শুরু করে, আর ইভা তখন ঠিক কি করবে বুঝে উঠতে পারছিল না। সে শুধুমাত্র এতটুকু জানতো যে নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে তার ড্যানিয়েলকে প্রয়োজন। এই কারণে সেও এবার ড্যানিয়েলকে সাহায্য করতে নেমে পড়ে। তারা দুজন মিলে কোনো মতে সে লোকগুলোকে মেরে এলাকে নিয়ে সেখান থেকে পালিয়ে লিফটে উঠে যায়। পরে ড্যানিয়েল অ্যানার দায়িত্ব ইভার কাছে দিয়ে কিলারদের সাথে ফাইট করতে চলে যায়, আর ইভাকে বলে যে প্লিজ তুমি আমার মেয়েটার খেয়াল রেখো। ইভা বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত, তবে সে ওই বাচ্চা মেয়েটার মধ্যে নিজের ছোটবেলাকে দেখতে পাচ্ছিল, তাই এলাকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করতে থাকে। লিফট থেকে নেমে এসে খুব সতর্কতার সঙ্গে এলাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ লিনার গ্যাং মেম্বাররা এসে অ্যাটাক করে। ইভা এতে মাটিতে লুটিয়ে পড়লে তো ওই লোকগুলো তার চোখের সামনে এলাকে তুলে নিয়ে যায়। ড্যানিয়েল তার মেয়েকে বাঁচাতে পারে না, কারণ ততক্ষণে কিলাররাও তাকে গুলি করে দিয়েছে। এরই মাঝে কন্টিনেন্টালের সিকিউরিটি গার্ডরা এসে ইভা সহ কিলারদেরকে ধরে নিয়ে যায় তাদের ম্যানেজারের কাছে। ইভা তখন ম্যানেজারকে জানায় যে আমি কন্টিনেন্টালের নিয়ম ভাঙিনি, ঝামেলা তো ওই লোকগুলো শুরু করেছে। আর ম্যানেজারও জানে ইভা সত্যি কথা বলছে, তাই তার সামনে ম্যানেজার ওই কিলারদেরকে মেরে ফেলে। সবাইকে মেরে ফেলার পর সে ইভাকে বলে যে ইভা কন্টিনেন্টালের নিয়ম ভঙ্গ করেনি ঠিকই, কিন্তু পরিবেশ নষ্ট করেছে, তাই তাকে পরের দিন সকালবেলায় কন্টিনেন্টাল থেকে চেক আউট করে চলে যেতে হবে। ইভা তখন চুপচাপ তার কথা মেনে নেয়। এদিকে আমরা দেখতে পাই গার্ডরা আসার আগে লিনা সুযোগ বুঝে এলাকে নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। যাওয়ার পথে সে তার বস অর্থাৎ চ্যান্সেলরকে ফোন করে জানিয়ে দেয় যে ড্যানিয়েলকে মারতে না পারলেও এলাকে ধরতে পেরেছে, আর এটা শুনে তো চ্যান্সেলর বেশ খুশি হয়ে যায়। অন্যদিকে ইভার কাছে তো শুধুমাত্র আজকের রাতটুকুই আছে, সকাল হলে তাকে কন্টিনেন্টাল ছেড়ে দিতে হবে। সেই গ্রুপের ব্যাপারে ইনফরমেশন জোগাড় করার জন্য ইভা সেখানকার বারটেন্ডার ফ্র্যাঙ্কের কাছে চলে যায়। ফ্র্যাঙ্ক তার খুব ভালো বন্ধু ছিল, তাই সে ভেবেছিল সে অন্তত তাকে সাহায্য করবে, কিন্তু সেও ইভাকে বলে দেয় যে তার পক্ষে এই ব্যাপারে তাকে কোনো সাহায্য করা সম্ভব নয়। তবে ইভার জিদ দেখে সে তাকে একটা হেল্প করতে চায়। ফ্র্যাঙ্ক তাকে কন্টিনেন্টালের আস্তাগারে নিয়ে যায়, সেখানে সব পাওয়ারফুল আর নামি দামি অস্ত্রগুলো সাজানো আছে। ইভা তখন সেখান থেকে তার পছন্দ মতো অস্ত্রগুলোকে বাছাই করতে শুরু করে, কিন্তু এর মধ্যে মাফিয়া গ্রুপের লোকেরা আবারও এসে তাদের উপর অ্যাটাক করে। সেখানে শুরু হয়ে যায় তুমুল এক লড়াই। ইভা আর ফ্র্যাঙ্ক মিলে তো কোনো মতে ওই লোকগুলোকে হারিয়ে তখন নিজেদের প্রাণ বাঁচাতে সফল হয়, কিন্তু ওই লোকগুলোর কারণে তো ফ্র্যাঙ্কের পুরো জায়গাটা নষ্ট হয়ে যায়। তাই সেই রাগে সে ইভাকে এবার এমন একটা জায়গা দেখিয়ে দেয় যে যেখানে ওই মাফিয়া গ্রুপের লোকদের প্রায় আসা যাওয়া করতে দেখা যায়, তবে সেটাই তাদের আসল আস্তানা কিনা এটা আবার কেউ জানে না। তার কাছ থেকে এতটুকু ইনফরমেশন পেয়ে তো ইভা খুশি হয়ে যায়, আর পরের দিন রওনা হয় ওই লোকেশনের উদ্দেশ্যে। জায়গাটা অনেক সুন্দর আর বেশ শান্ত, মনে হচ্ছিল না এখানে কোনো মাফিয়া থাকতে পারে। সেখানে যাওয়ার পথে তার কাছে ডিরেক্টরের কল আসে।
আসলে উইনস্টন তাকে ফোন করে কন্টিনেন্টালের এসব ঘটনা জানিয়ে দিয়েছিল। এতে ডিরেক্টর তো ভীষণ ক্ষেপে যায় আর তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে রাজকর্মার সঙ্গে তোমার এখন থেকে আর কোনো সম্পর্ক থাকবে না। এরপর থেকে তোমার সঙ্গে যা কিছু ঘটবে সেটার জন্য তুমি নিজেই দায়ী থাকবে। কিন্তু এইসব কথায় তার কিছুই যায় আসে না, কারণ ইভার জীবনের এখন একমাত্র লক্ষ্য হলো তার বাবার খুনিদেরকে খুঁজে বের করে উচিত শাস্তি দেওয়া। ওই ডিরেক্টরের সঙ্গে কথা বলা শেষ করে তো ইভা এখানকার একটা কফি শপে ঢোকে, কিন্তু তাকে দেখেই তো সবাই যেন এক এক করে সেখান থেকে চলে যেতে লাগে। ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগে। আসলে তার এই এলাকায় ঢোকার খবর অলরেডি মাফিয়া গ্রুপের কাছে পৌঁছে গিয়েছিল, আর এই জায়গাটাই আসলে তাদের ঘাঁটি ছিল। তো এই ক্যাফেটা খালি হয়ে যাওয়া মাত্রই মাফিয়া গ্রুপের একটা লোক এসে ইভার উপরে অ্যাটাক করে। ইভা তাদের সঙ্গে লড়াই করছিল আর ভাবছিল যে আমি তো মানসিক প্রস্তুতি নিয়ে এখানে এসেছি, কিন্তু আমার জন্য আবার সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়ে যায়। হাতের কাছে যা পায় ইভা তাই দিয়ে ওই চ্যান্সেলরের গ্রুপের লোকদেরকে পেটাতে থাকে। মারতে মারতে একটা পর্যায়ে সে ওখানকার শেফের সামনে গিয়ে পড়ে। তখন ইভা তাকে আশ্বস্ত করে বলে যে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু ইভার কথা শেষ হওয়ার আগেই তো ওই শেফ আবার তার উপর অ্যাটাক করে দেয়। তার ফাইটিং স্কিল দেখে ভালো করে বোঝা যাচ্ছিল সে কোনো সাধারণ মানুষ নয়, সে ওই মাফিয়া গ্রুপেরই একজন। আর মজার ব্যাপার হলো ইভা যাদের সাধারণ মানুষ বলে মনে করছিল তারা সবাই ছিল চ্যান্সেলরের লোক, আর তারাই বাইরে থেকে এসে ইভার উপর অ্যাটাক করছিল। এদিকে ইভার উপর যে লোকটা নজর রাখছিল সে চ্যান্সেলরকে ইনফর্ম করে দেয় যে ইভা তার পাঠানো সব লোককে শেষ করে দিয়েছে। এটা শুনে তো চ্যান্সেলর পুরো শহরে হাই অ্যালার্ট জারি করে দেয়। তখন শহরের প্রত্যেকটা ঘর থেকে একে একে দুর্ধর্ষ কিলাররা বেরিয়ে আসতে থাকে ইভার ওপর হামলা করার জন্য। তবে ইভাও তো কম যায় না, সেও নিজের সমস্ত শক্তি দিয়ে তাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে লিনার হাতে ধরা পড়ে যায়, আর এরপরে লিনা যখন তাকে মারতে যাবে তখনই তার চোখ পড়ে ইভার পিঠে থাকা টেটুর ওপরে। সে বুঝতে পারে যে ইভা রাজকর্মার মেম্বার, তাই সে তাকে না মেরে সোজা চ্যান্সেলরের কাছে নিয়ে যায়। আর এটা জানতে পেরে তো সে ডিরেক্টরকে ফোন করে সবটা জানিয়ে দেয়। তখন ইভা বলে যে আমার এখানে আসার সঙ্গে রাজকর্মার কোনো সম্পর্ক নেই, আমি সম্পূর্ণ নিজের ইচ্ছাতে এসেছি। এটা শুনে তো চ্যান্সেলর অনেক অবাক হয়ে যায়, কেননা তাদের সঙ্গে লড়াই করার আগেও যেখানে বড় বড় গ্রুপ 10 বার ভাবে সেখানে এই মেয়েটা নাকি একাই তাদের আস্থানে চলে এসেছে। তাই জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তোমার এখানে আসার উদ্দেশ্য কি। আর তারপরেই তো ইভা সবকিছু খুলে বলে। আপনাদের কি মনে আছে অনেক বছর আগে আপনারা পাইন নামের একজন আর তার পুরো পরিবারকে মেরে ফেলেছিলেন? তাদের ছোট্ট মেয়েটাকেও এখানে নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু শত চেষ্টার পরেও আপনারা সেই মেয়েটাকে আনতে পারেননি। এই কথাটা শুনে তো চ্যান্সেলরের মনে খটকা লাগে। সে তৎক্ষণাৎ লিনাকে গিয়ে বিষয়টা জানায়, সাথে এটাও জানায় যে এই মেয়েটা মানে ইভা নাকি তার বোন। কথাটা শুনে তো লিনা অবাক হয়ে যায়। সে দৌড়ে যায় ইভার সঙ্গে দেখা করতে, তবে ইভা তো কিছুই না জেনে তার উপর অ্যাটাক করে দেয়, যদিও পরবর্তীতে সে লিনার কাছ থেকে সবকিছু জানতে পারে। আসলে লিনা ছিল ইভার বড় বোন, যাকে সবাই মৃত ভেবে নিয়েছিল, কিন্তু ওই দিন চ্যান্সেলরের লোকেরা শুধুমাত্র ইভার মাকে মেরেছিল আর লিনাকে নিয়ে গিয়েছিল তাদের সঙ্গে, যাতে করে তাকে তার মায়ের প্রক্সি হিসেবে কাজে লাগানো যায়। আর এরপর তারা ইভাকেও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পাইনের কারণে সেটা সম্ভব হয়নি। এতদিন পর নিজের বড় বোনকে সামনে দেখে তো ইভা প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। এদিকে তারা দুই বোন যখন কথা বলছিল তখন চ্যান্সেলরের বাকি লোকেরা তো ওই পুরো এরিয়া ঘেরাও করে দাঁড়িয়েছিল। চ্যান্সেলর ভেবেছিল যে লিনা হয়তোবা তার বোনকেও ছাড় দেবে না, তাই বাকিদের হোল্ড করে রেখেছিল। তবে যখন সে জানতে পারে যে লিনা ইভার উপর অ্যাটাক করছে না, তখন সে বাকিদেরকে অর্ডার দেয় যে দুই বোনকে একসঙ্গে শেষ করে দেওয়ার জন্য। অর্ডারটা পাওয়া মাত্রই তো লোকগুলো লিনাদের উপর অ্যাটাক করে। এখানে ইভা কোনো মতে বেঁচে গেলেও লিনা গুরুতরভাবে আহত হয়ে পড়ে, আর ইভার চোখের সামনে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইভা তো তখন অতি শোকে পুরো পাথর হয়ে যায়। এতদিন পর সে বোনকে কাছে পেয়েছিল, কিন্তু তাকে মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলতে হলো। এতে করে তো চ্যান্সেলরের উপর তার রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়, আর সেই রাগের আগুনে সেই গ্রুপের সব লোকদেরকে তো জ্বালিয়ে পুড়িয়ে মারতে থাকে। ইভার এই রূপ দেখে তো এবার চ্যান্সেলরের মনে ভয় ধরে যায়। সে রাজকর্মার ডিরেক্টরকে ফোন করে সবকিছু জানিয়ে দেয় এবং তাদের সঙ্গে যে শান্তি চুক্তি হয়েছিল সেটা ক্যান্সেল করে দিতে চায়। আর সেই সাথে তাকে জানিয়ে দেয় যে এরপর রাজকর্মার সঙ্গে যা কিছু হবে তার জন্য নাকি ডিরেক্টর নিজেই দায়ী থাকবে। এটা শুনেই তো ডিরেক্টর প্রচন্ড ভয় পেয়ে যায়। সে চ্যান্সেলরকে বোঝানোর চেষ্টা করে যে ইভার সঙ্গে এখন আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু চ্যান্সেলর তার একটা কথাও শোনে না। তখন ডিরেক্টর তাকে আশ্বস্ত করে বলে যে আমাকে একটু সময় দেন, আমি সবকিছু সামলে নেব। চ্যান্সেলর তখন তাকে রাত 12টা পর্যন্ত সময় দেয় আর ওয়ার্নিং দিয়ে বলে যে এর মধ্যে যদি ইভার চ্যাপ্টার শেষ না হয় তাহলে পরদিন সকালে কিন্তু রাজকর্মাকে এর ফল ভোগ করতে হবে। ডিরেক্টর তখন তার কথায় মেনে নিয়ে তার একাডেমির বেস্ট এজেন্টকে পাঠিয়ে দেয় ইভাকে মারার জন্য। এই বেস্ট এজেন্ট কিন্তু আমাদের সবার ফেভারিট জন উইক। জন উইক প্রথমে সেখানে এসে ইভাকে পালিয়ে যাওয়ার একটা সুযোগ দেয়, কিন্তু ইভা তো পালিয়ে যাওয়ার মেয়ে নয়, তাই তখন সে বাধ্য হয়ে ইভার উপর অ্যাটাক করে। ইভা জনকে এক চুল পরিমাণ ছাড় দেয়নি, কিন্তু জনের শক্তির সঙ্গে সে পেরে উঠছিল না। জন তখন তাকে আরো একবার পালানোর সুযোগ দেয়, আর তার না হলে তো তাকে ইভাকে মেরে ফেলতে হবে। ইভা তখনও পালাতে চায় না, সে জাস্ট জনের কাছে একটু সময় চেয়ে নেয় আর বলে যে আমি আমার পরিবার হত্যার প্রতিশোধ নিতে চাই। যে লোকগুলো আমার শৈশবটাকে কেড়ে নিয়েছে আমি তাদেরকে কোনোভাবে ছেড়ে দেব না।
ইভার এই কথা শুনে জন বলে যে আমার হাতে রাত 12টা পর্যন্ত সময় আছে, এর মধ্যে যদি তুমি চ্যান্সেলরকে মেরে ফেলতে পারো তাহলে তো ভালো, আর না হলে কিন্তু আমার হাতে তোমাকে মরতে হবে। ইভা তার শর্ত মেনে নিয়ে চ্যান্সেলরকে মারার জন্য রওনা হয়। এদিকে চ্যান্সেলর যখন জানতে পারে যে ডিরেক্টর ইভাকে মারার জন্য জন উইককে পাঠিয়েছে, তখন সে তার লোকদেরকে অর্ডার দিয়ে দেয় যে তারা যেন ইভার উপর হাত না তোলে। আর এই কারণেই তো ইভা খুব সহজে চ্যান্সেলরের কাছে পৌঁছে যেতে পারে। তবে তাকে দেখে চ্যান্সেলর বুঝতে পারে যে জন উইক ইভাকে মারার বদলে উল্টো তাকে সাহায্য করছে, তা না হলে তো ইভার এতক্ষণে বেঁচে থাকার কোনো কথাই না। তাই চ্যান্সেলর তখন আবারও তার টিমকে অ্যালার্ট করে দেয়, আর সঙ্গে সঙ্গে তার গ্রুপের কিলাররা একে একে ইভার উপর অ্যাটাক করতে শুরু করে। ইভাও তাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল, কিন্তু একটানা এতক্ষণ লড়াই করার কারণে সে অনেকটা দুর্বল হয়ে পড়ে। তাদের সামনে ইভাকে দুর্বল হয়ে পড়তে দেখে জন আর চুপচাপ বসে থাকতে পারে না, সেও তখন ইভাকে হেল্প করতে নেমে পড়ে। সে গ্রুপের বাকি লোকদেরকে সামলাতে থাকে, আর এই সুযোগই ইভা চলে যায় চ্যান্সেলরের কাছে। তাকে আসতে দেখেই তো চ্যান্সেলর ড্যানিয়েলের মেয়ে এলাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সামনে এসে তো ইভার হাতেই ধরা পড়ে যায়। ইভা গুলি করে তার গাড়ির টায়ারটাই পাংচার করে দেয়। চ্যান্সেলর তখন বাইরে এসে ইভাকে তার কথার প্যাচে ফেলে কনভিন্স করার চেষ্টা করে যে তোমার মা যেহেতু এই গ্রুপের একজন সদস্য ছিল, তাই তোমাকে আমরা নিজেদের পরিবারের অংশ করতে চাই। কিন্তু ইভা তো আর এত সহজে তার ফাঁদে পা দেয় না। তার উপর ইভার হাতে আর মাত্র 1 মিনিট সময় আছে, তাই সে কথা না বাড়িয়ে ফাইনালে চ্যান্সেলরকে মেরে ফেলে। আর এটা দেখে তো জন সেখান থেকে চলে যায়। এরপর ডিরেক্টরকে ফোন করে জানিয়ে দেয় যে আমার কাজ হয়ে গিয়েছে। ডিরেক্টর তখন জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি ইভাকে মেরে ফেলেছো? তখন জন বলে যে ইভা নয়, বরং চ্যান্সেলর নিজেই মারা গিয়েছে। তখন ডিরেক্টরও বেশি কিছু না বলে চুপচাপ ফোনটা রেখে দেয়, কারণ ঝামেলা তো মিটে গিয়েছে। সে ইভাই মরুক আর চ্যান্সেলর। এরপর আমরা দেখতে পাই ইভা এলাকে নিয়ে হসপিটালে ভর্তি থাকা ড্যানিয়েলের কাছে নিয়ে যায়। আসলে সেদিন ড্যানিয়েল মারা যায়নি, তাকে ওই সময় দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর অডিটোরিয়ামে তার একমাত্র বান্ধবী কার্তাহিনার পারফরমেন্স দেখতে যায়। তখনই আবার একটা মেসেজের মাধ্যমে সে জানতে পারে যে কন্টিনেন্টালে নাকি তাকে মারার জন্য $5 মিলিয়ন প্রাইজ মানি সেট করা হয়েছে। তাহলে বন্ধুরা এখনই বা কোথায় যাবে? আর ঠিক এইরকম একটা পরিস্থিতিতে আমাদের আজকের মুভির গল্পটাকে এখানে শেষ করে দেওয়া হয়।